পাঠ করে শোনাচ্ছি শাশ্বতী রায়ের লেখা গল্প দোলাচল। সকাল সকাল খবরের চ্যানেলটা চালিয়ে কাজে বেরোবার জন্য তৈরি হচ্ছিল অনিতা। খবরে দেখাচ্ছে পুজো আসতে আর মাত্র 1 মাস বাকি। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। উৎসাহ উদ্দীপনা ছোট বড় সবার মধ্যে। মনটা অজান্তেই ভালো হয়ে গেল অনিতার। সত্যি তো, সারাটা বছর এই কটা দিনের জন্য মানুষ অপেক্ষা করে থাকে। এই অপেক্ষাতেই যেন আনন্দ। পুজোর আগে আগে অনিতাও প্রচুর কাজ পায়। সারা বছর বাঁধা ধরা কিছু ক্লায়েন্ট থাকলেও পুজো আর বিয়ের মরশুমে পার্লারে ভিড় এড়াতে অনেকেই অনিতাকে ডেকে পাঠায়। মহালয়ার দিন দিদি আসে, মা আর অনিতার জন্য নতুন কাপড় নিয়ে। কোনোবার পুজোর মধ্যে 2 ছেলে মেয়েকে নিয়ে দিন 2 কাটিয়েও যায় দিদি। তার বেশি থাকতে পারে না অবশ্য। শাওয়ার, বেসিন, কমোড ছাড়া দিদির বাথরুমে যেতে কষ্ট হয়। নরম গদি আর এসি ঠান্ডা হাওয়া ছাড়া তার ঘুম আসে না। গত 10 বছরের শৌখিনতার অভ্যাস দিদির 22 বছরের অভ্যাসগুলোকে ধোঁয়াটে করে দিয়েছে। পুজো 4টে দিন তো চোখের পলক ফেলতে না ফেলতেই কেটে যায়। তারপর আবার জেকে সেই অনিতাদের এই ভাড়া বাড়ির খুপড়ি ঘর, লো পাওয়ারের আলো, মায়ের রোগ ব্যাধি, সপ্তাহে 2 দিন রুটিন মাফিক কাটাপোনার ঝোল, বাকি দিনগুলো যা হোক কিছু সেদ্ধ দিয়ে খাওয়া। মা আজ 3 বছর হলো প্রায় শয্যাশায়ী। বাবা চলে যাওয়ার পর থেকে এই অবস্থা মায়ের। প্রকৃতির ডাক এলেই যা একটু হাঁটাচলা করে মা, না হলে বাকি পুরো সময়টাই হয় টিভি, না হয় জানালার দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। মাঝে মাঝে অনিতার একটু রাগও হয়। মা কি 1-2 দিনও রান্নার দায়িত্বটা নিতে পারে না? শুধুমাত্র দিদি এলেই যা একটু চনমনে হয় মা। সেটা কি দিদির হ্যান্ডব্যাগের ওজনের জন্য, নাকি দিদির সুখী সুখী মুখের জন্য? বোঝে না অনিতা। পাড়া সরকারি স্কুলটার সামনে স্টেশনারি দোকান ছিল বাবার, বেশ ভালোই চলতো। হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেল, বাবার দোকানের পাশে ঝাঁ চকচকে আর একটা স্টেশনারি দোকান লাগতে বাবার দোকানটা মার খেতে শুরু করলো। বিস্তর ধার দেনায় ডুবে যাচ্ছিল বাবা। তারপরেই বিনা মেঘে বজ্রপাতের মতো বাবার হার্ট অ্যাটাক। চিকিৎসা করার সুযোগটা অবধি দেয়নি কাউকে। ভাগ্যিস বাবা বেঁচে থাকতে দিদির বিয়েটা দিয়ে গিয়েছিল, না হলে আজ হয়তো অনিতার মতোই কটা পয়সার জন্য মুখে রক্ত তুলে খাটতে হতো দিদিকে। বলতে গেলে শ্যামলদার জন্যই বেঁচে গেছে দিদি। সচ্ছল পরিবারের একমাত্র ছেলে শ্যামলদা, মধ্য কলকাতায় শাড়ির দোকান। দিদিকে দেখেই মজেছিল সে। অবশ্য তাকে তেমন দোষও দেওয়া যায় না। মায়ের মতো সুন্দর মুখশ্রী আর টকটকে ফর্সা রং পেয়েছে দিদি। ফিগারখানাও এমন যে আসতে যেতে লোকে 2 বার ঘুরে দেখবেই। শ্যামলদাই নিজের বাবা মাকে চাপ দিয়ে এ বাড়িতে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব দিতে। বিয়ের এত বছর পরেও শ্যামলদা বউ বলতে অজ্ঞান। সত্যি ভাগ্য বটে দিদির। তবে দিদির পয়ে শ্যামলদার ব্যবসাতেও উন্নতি হয়েছে। নতুন ব্রাঞ্চ খুলেছে উত্তর কলকাতায়। রমরম করছে ব্যবসা। গত মাসে যেদিন দিদি এলো, ভুল করে তো বলেই ফেলল শ্যামলদা নাকি আজকাল বক্স খাটের গহরেও টাকা রাখে। চুলটাই বিনুনি বেঁধে চোখে সামান্য একটু কাজল ছোঁয়ালো অনিতা। চোখ দুটোই যা একটু সুন্দর তার। মা বলতো, ভারী সুন্দর তো চোখ দুটো, একেবারে পটল চেরা। চুলের সামনেটায় আর একবার চিরুনি বুলিয়ে দেওয়ালে টানানো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে একবার দেখলো অনিতা। বাদামি রঙা কামিজটাই মন্দ লাগছে না আজ। যদিও চাপা গায়ের রঙের জন্য বরাবরই সে লোকের উপেক্ষার পাত্রী। 1-2 সম্বন্ধ যাও বা এসেছিল, সবাই ওই গায়ের রং দেখেই পরে জানাচ্ছি বলে সরে পড়েছে। ছোটবেলার কথা বেশ মনে আছে অনিতার। বাড়িতে কেউ এলেই মাকে বলতো, কি গো মাধবী, বড়টি তো বেশ তোমার মতো সুন্দর হয়েছে, ছোটটি এমন হলো কেন? শুনতে পেয়ে সবার আড়ালে কাঁদতো অনিতা। মা ঠিক ধরে ফেলতো। মাথায় হাত বুলিয়ে বলতো, কাঁদিস কেন পাগলি মেয়ে? তুই তো তোর বাবার মতো হয়েছিস। বাবার মতো দেখতে মেয়েরা জীবনে খুব সুখী হয়। মাকে জড়িয়ে কোলে মুখ গুঁজে দিত অনিতা। কথাটা মনে পড়তেই হাসি পেয়ে গেল অনিতার। সুখই বটে। বাবা চলে যাওয়ার পর থেকে আর সুখের মুখ দেখেনি অনিতারা। অনেক চেষ্টা করেছিল সে একটা চাকরির জন্য, কিন্তু পাস কোর্সে গ্র্যাজুয়েট মেয়েকে এই বাজারে কে চাকরি দেবে? ভাগ্যিস একটা বিউটিশিয়ান কোর্স করা ছিল তার। বাবা চলে যাবার পর যখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তাদের মা মেয়ের, ঠিক তখনই পাশের বাড়ির মলি কাকিমা অনিতাকে তার মেয়ে নয়নার পার্লারে কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। মফস্বলের বিউটি পার্লার, তাই মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছিল অনিতা।
তবে নয়নাদির রোজকার বাক্যবাণের জন্য প্রায় বাধ্য হয়েই কাজটা ছাড়তে হয়েছিল তাকে। তারপর থেকে অনিতা বাড়ি বাড়ি ঘুরেই এই কাজ করছে। একদিক থেকে ভালোই হয়েছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে সে। কাঁধে ওড়নাটা বিছিয়ে রান্নাঘরে এলো অনিতা। নিজে রুটি তরকারিটা টিফিন বক্সে গুছিয়ে নিল। সময় করে খেয়ে নিলেই হবে। মায়ের রুটি তরকারির প্লেটটা গুছিয়ে ঘরে এলো। মাধবীর ফাঁকা চোখ টিভির পর্দায় স্থির। মায়ের সামনে প্লেটটা রাখলো অনিতা। মা, খেয়ে নাও, আমি বোধহয় এবেলা ফিরতে পারবো না। দুপুরের ওষুধগুলো দেখে নাও। চললি? মাধবী একটু নড়ে চড়ে বসলো। হ্যাঁ, এবার না বেরোলে ট্রেনটা মিস করব। তোমার দুপুরের খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিও কিন্তু, খালি পেটে থেকো না। ঘরে টানানো ক্যালেন্ডারে মা কালীর ছবিতে প্রণাম করে রূপচর্চার জিনিসপত্রে ঠাসা বড় ঝোলা ব্যাগটা কাঁধে তুলে চটপট বেরিয়ে পড়ল অনিতা। 9:15 লোকালটা পেয়ে গেলে শিয়ালদহ অবধি বসে যেতে পারবে। ভারী ব্যাগটা কাঁধে নিয়ে আধ ঘন্টা টানা দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। তার উপরে ভিড়। শুরুর দিকে কতদিন হয়েছে অনিতা ট্রেন থেকে নেমে দেখেছে ব্যাগের চেন আধ খোলা। তারপর কাজ করার সময় খেয়াল করেছে দামি ফেসিয়াল ক্রিমের টিউব কখনো চিরুনি, কখনো বা নেল কিট উদাহ। এখন অবশ্য অনিতা অনেক সাবধানী। প্যাসেঞ্জারদের গা ঘেঁষে দাঁড়ানোর ভঙ্গিমায় অনায়াসে বলে দিতে পারে সে কোন উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন শিয়ালদহতে থামতেই ঠেলাঠেলি শুরু হয়ে গেল। এই আগে নামা চক্করেই অনেকবার অনিতার জামা জুতো ছিঁড়েছে। ধীরে সুস্থে ট্রেন থেকে নামলো অনিতা। দুপা এগোতেই সামনে মূর্তিমান। আজ একেবারে দোকান ছেড়ে বেরিয়ে এসেছে। কি ব্যাপার, শরীর টরীর ভালো তো? মানে? অজান্তেই ভ্রুতে ভাঁজ পড়ল অনিতার। মানে কদিন ধরে দেখছিলাম না তোমায়, তাই। একেবারে তুমিতে এসে গেছে। রাগে পিত্তি জ্বলে গেল অনিতার। আজ ইচ্ছে করেই একটু রুক্ষ হলো সে। তাই কি চিন্তা হচ্ছিল আপনার? না মানে রোজই তো এই ট্রেনে আসো তুমি। কদিন দেখছিলাম না। আপনি কি আমায় ফলো করেন নাকি? অনিতার গলা একটু চড়ে গেছিল। ভিড় ঠাসা স্টেশনে 2-3 জন ঘুরে দেখল। অনিতা এখন চিৎকার করলেই হয়তো পরোপকারী কয়েকজন দাদা কাকা এগিয়ে আসবে। তবে এই ছেলেটি মনে হয় লোকাল। ভবিষ্যতে যে নতুন কোনো ঝামেলা পাকাবে না এমন গ্যারান্টি কে দেবে? অনিতা তো আর পক্ষীরাজ ঘোড়ায় চেপে যাতায়াত করতে পারবে না। তার মতো খেটে খাওয়া মেয়েদের এসব ঝামেলায় না জড়ানোই ভালো। ছেলেটার একদম সামনে গিয়ে দাঁড়ালো অনিতা। সাপের মতো হিসিস করে বলল, ভবিষ্যতে আমায় বিরক্ত করলে পুলিশ ডাকবো, কথাটা যেন মনে থাকে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে। অনিতা পাশ কাটিয়ে এগিয়ে গেল। স্টেশন থেকে বেরিয়েই বাস পেয়ে গেল অনিতা। বাসের ভিড়ে আবার ছেলেটার কথা মনে পড়ল। কি যে ফালতু ঝামেলায় পড়েছে। কেন যে সেদিন রান্নার একটা বই কিনতে গেছিল এর দোকান থেকে, আর কেনই বা যে খুচরোটা ফেরত নিতে ভুলে গেল অনিতা। সেই খুচরো ফেরত দেবার জন্য ট্রেন অবধি ধাওয়া করেছিল ছোকরাটা। টাকাটা ফেরত দিতে পেরে মুখে যেন গোল্ড মেডেল জেতা হাসি। অবাক হয়ে গেছিল অনিতা। 4 টাকার জন্য কেউ এতটা দৌড়াতে পারে? অনিতা সেদিন ধন্যবাদ দেবার আগেই সে পিছন ঘুরে হাঁটা দিয়েছিল। শুনছেন? বিহলতা কাটিয়ে অনিতা পিছু ডেকে ফেলেছিল। আমার নাম পবিত্র, পবিত্র দাস। ভিড়ের মধ্যে থেকেই উত্তর দিয়েছিল ছেলেটা। তারপর থেকে রোজই চোখাচোখি হলে বোকার মতো দাঁত বের করে হাসে। একদিন আবার এগিয়ে এসে নামও জিজ্ঞেস করেছে। আজ তো একেবারে তুমিতে চলে এসেছে। দিন দিন সাহস বাড়ছে। সেদিনে টাকা ফেরতের জন্য অনিতারও খারাপ ব্যবহার করতে ভদ্রতায় বাধছে। কিন্তু 4 টাকা ফেরতের জন্য যদি প্রতিদিন কৃতজ্ঞতা দেখাতে হয় তবে তো মুশকিল। যাকগে, আজ অনিতা যা দাবড়ানি দিয়েছে তাতে মনে হয় না আর এগোতে সাহস পাবে। পবিত্রকে নিয়ে ভাবনাটা ঝেড়ে ফেলল অনিতা। তার স্টপ এসে গেছে। বাস থেকে নেমে রংজলা ছাতাখানা খুলল। রোদে আজ পুড়ে যাচ্ছে শহর। ভারী ব্যাগটা সামলে ফুটপাত ধরে এগোলো অনিতা। আজকের নতুন বাড়িটা ধরতে পারলে সব মিলিয়ে 8টা বাড়ি হবে। পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পার্লারগুলোর জন্য আজকাল তো বাড়িতে রূপচর্চা প্রায় বন্ধ হতে বসেছে। তবে পরমা বৌদি নাকি ফেসিয়ালের সময় অনিতার হাত ছাড়া আর কারো হাতের ম্যাসাজের আরাম পান না। বৌদির সুপারিশেই আরও অনেকগুলো বাড়িতে কাজ পেয়েছে অনিতা। বৌদির একটা মাত্র ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে জলপাইগুড়িতে। এ বাড়িতে মানুষ বলতে শুধু দাদা আর বৌদি। তার দাদা তো ব্যবসা নিয়েই ব্যস্ত। অনিতা গেলে বৌদি যেন হাঁপ ছেড়ে বাঁচে। রূপচর্চার সময় অনর্গল বকবক করে যায় বৌদি।
অনিতা ছোট ছোট হ্যাঁ হুঁতেই বৌদির কথা এগোতে থাকে। একটা কথা অনিতা সবসময় মাথায় রেখে চলে, বড়লোকদের হ্যাঁতে হ্যাঁ মেলালেই তারা খুশি থাকেন। প্রতিবাদ করেছ কি মরেছ। আজও অনিতা সেটাই করে যাচ্ছিল। বৌদি আজ নতুন বাড়িটার ঠিকানা দেবে। অন্য দিনের চেয়ে আজ বৌদিকে সে একটু বেশিই তোয়াজ করছিল। ঘাড়ে স্ক্রাব করতে করতে বলল, বৌদি তোমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি মোলায়েম হয়েছে। স্কিনের দাগগুলো মিলিয়ে গেছে যেন। হ্যাঁ রে অনিতা, তোর দাদাও বলছিল আবার নাকি প্রেমে পড়ে যাচ্ছে আমার। খিলখিল করে হেসে ওঠে বড় মা। অনিতাও হেসে ফেলে বৌদির কথায়। বৌদি যে দাদাকে খুব ভালোবাসে অনিতা জানে। দাদাও বৌদিকে চোখে হারায়। দেখেছে অনিতা। এই 1-1.5 ঘন্টার রূপরক্ষার মধ্যে বার দুয়েক দাদার ফোন আসবেই। একতরফা কথা শুনে অনিতা এটাও বোঝে যে ফোনটা নিতান্তই অকারণে করা। একদিন ট্রেনে ফিরতে ফিরতে অনিতা ভাবে, বিয়ের এত বছর পর দাদা কী এমন বলে বৌদিকে যাতে বৌদি এত লজ্জা পায়। ফর্সা গাল লালচে হয়ে ওঠে বৌদির। নিষিদ্ধ চিন্তায় ট্রেনের মৃদু দুলুনি অনিতার মনেও যেন দোলা দিয়ে যায়। নতুন বাড়িটায় কাজ পেয়ে গেছে অনিতা। পরমা বৌদিরই মাসতুতো বোনের বাড়ি। বর নেভিতে চাকরি করে। বাচ্চা কাচ্চাও হয়নি এখনও। বয়সে অনিতার থেকে একটু বড়ই হবে হয়তো, তবে দেখে বোঝার জো নেই। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে এই নতুন বৌদি। সারাদিন প্রচুর মানুষের সাথে মিটিং থাকে, তাই নিজেকে ফিটফাট রাখতেই হয়। কাজের চাপে পার্লার যাওয়া হয় না বৌদির। তাই সুবিধা মতো বাড়িতেই থ্রেডিং, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর বা ম্যাসাজ করিয়ে নেয়। শুধু মাসে একবার স্পা নিতে কোনো বড় শ্যালোতে যায় বৌদি। আজও বৌদির পায়ের যত্ন করতে করতেই অনিতা এই বৃত্তান্ত শুনে যাচ্ছিল। এক সময় ক্লায়েন্টদের এইসব বকবক অসহ্য লাগে, আবার কখনো সখনো বেশ মজাও লাগে শুনতে। কত অজানা জিনিসও যে জানা হয়ে যায়। তবে আজ বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল অনিতা। আজকাল প্রায়ই এমন হচ্ছে। সেদিন ছেলেটাকে কোষে দাবরানি দেওয়ার পর থেকে সে আর কথা বলার চেষ্টা করেনি। তবে যখনই অনিতা বইয়ের দোকানের পাশ দিয়ে গেছে সে তাকিয়ে থেকেছে। অনিতার চোখে চোখ পড়লে মাথা নামিয়ে বই বিক্রিতে মন দিয়েছে। অবাক হয়েছিল অনিতা। তার দিকেও মুগ্ধ দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকতে পারে? তাকিয়ে থাকবার মতো তার মধ্যে আছেটা কি? তবে হ্যাঁ, এটা ঠিক যে এই পুরুষটির সাথে তার দেখা অন্য পুরুষদের চাউনির বিশেষ একটা পার্থক্য আছে। এর দৃষ্টি কামুক নয়, এর দৃষ্টি অনিতার মুখমণ্ডলেই সীমাবদ্ধ। সীমানা পেরোবার সাহস বা ইচ্ছা কোনোটাই এর দৃষ্টিতে নেই। ভাবনার সাথে সাথে হয়তো হাতের গতিও স্লোথ হয়ে যাচ্ছিল অনিতার। বৌদি কি বুঝলো কে জানে, বলে উঠল, আজ বোধহয় তোর শরীরটা ভালো নেই অনিতা। না না বৌদি, শরীর ভালো আছে আমার। হাতের গতি বাড়িয়ে দেয় অনিতা। মনকে বোঝায়, না আর এসব চিন্তাকে প্রশ্রয় দেবে না। যে মেয়েকে 22 বছর বয়সে সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয়, তার আর যাই হোক প্রেম করা সাজে না। কিন্তু চিন্তারা কি কারোর বশ মেনেছে কোনো দিন? তারা তো ফিরে ফিরে আসছে। অনিতার সব কাজ এলোমেলো করে দিয়ে যাচ্ছে। অনিতা উদাসী হয়ে যাচ্ছে। অনিতা খিটখিটে হয়ে যাচ্ছে। আবার হয়তো রাতের অন্ধকারে অকারণেই চোখের জলে বালিশ ভেজাচ্ছে। 2 সপ্তাহ ধরে অনিতার মন আর নিজের সঙ্গে নেই। একেই কি তবে ভালোবাসা বলে? সেও কি তবে টের পায় অনিতার মনের কথা? সামনের সপ্তাহেই মহালয়া। এই কটা দিন দম ফেলার ফুরসত পায় না অনিতা। রাত 8টা-9টার পর ওর হাত দুটো যায় একটু বিশ্রাম পায়। শ্রান্ত দেহটাকে টেনে আজ যখন অনিতা স্টেশনে ঢুকলো, তখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘর ছুঁয়ে ফেলেছে। ট্রেন আসতে প্রায় মিনিট 15 বাকি। তাড়াতাড়ি আসতে গিয়ে রীতিমতো হাঁপাচ্ছিল অনিতা। স্টেশনের কল থেকে আঁজলা ভরে জল খেলো। অল্প জল চোখে মুখেও ছেটালো। একটা ফাঁকা বেঞ্চ দেখে বসে পড়েছে। চোখ দুটো ক্লান্তিতে বুজে আসছে যেন। চা খাবে? চমকে তাকালো অনিতা। পবিত্র দাঁড়িয়ে সামনে, 2 হাতে 2টো ধোঁয়া ওঠা কাগজের কাপ। আজ আর না করতে পারল না অনিতা। সত্যি এই সময় একটু চায়ের বড় দরকার ছিল। মুখে সামান্য হাসি ফুটিয়ে চায়ের কাপটা হাতে নিল অনিতা। আজ এত দেরি হলো যে? পবিত্র চোখে প্রশ্ন। পুজোর আগে একটু দেরিই হয়, আমার কাজটাই তো এমন। কি কাজ? সামান্য ইতস্তত করে জিজ্ঞাসা করে পবিত্র। প্রাথমিক অস্বস্তি কাটিয়ে উত্তর দিতে থাকে অনিতা। কথায় কথায় কখন যে ট্রেনের ঘোষণা হয়েছে খেয়ালই হয়নি কারোর। ট্রেনের জোরালো আলোয় ঘোর কাটল অনিতার।
ট্রেন ঢুকছে, আজ আসি তবে। তোমার একটা কথা বলার ছিল অনিতা। পবিত্র গলা নামিয়েছে সামান্য। বুকের মধ্যে যেন হাতুড়ি পিটতে শুরু করেছে অনিতার। হৃৎপিণ্ডের লাফডুব ধ্বনি পবিত্রও শুনে ফেলবে না তো? ট্রেন ঢুকে গেছে, পরে কোনো দিন শুনি। নিজেকে সামলে নিয়ে অনিতা বলল। ট্রেনের জানালা দিয়ে পবিত্রকে দেখছিল অনিতা। ছলছল চোখে দাঁড়িয়ে পবিত্র। মন খারাপ হয়ে যাচ্ছিল অনিতারও। অনেক রাত অবধি জানালায় দাঁড়িয়েছিল অনিতা। মনটা বড্ড অস্থির অস্থির লাগছে আজ। না চাইতেও বারবার পবিত্রর মুখটা সামনে ভেসে উঠছে। কি বলতে চাইছিল পবিত্র? সত্যিই কি অনিতাকে ভালো লেগে গেছে তার? ও নিতু, এত রাতে জানালায় দাঁড়িয়ে আছিস কেন মা? শুবি না? মা বাথরুম থেকে ঘুরে এসে বিছানায় বসেছে। হ্যাঁ, এই তো আসছি। হয়েছে কি রে তোর? কই, কিছু না তো। অনিতা জানালার সামনে থেকে সরে আসে। দিদির দিয়ে যাওয়া কামিজটা একবারও পরে দেখলি না? দেখবো কাল। তুমি এবার শোও মা, আর রাত করো না। হ্যাঁ, শুই। তুই কিন্তু কাল মনে করে বাচ্চা দুটো জামা প্যান্টগুলো কিনে আনিস। মহালয়ার দিন মিতু আসলে একবার হাতে দিয়ে দেব। আনবো। মশারি টানাতে টানাতে ছোট করে উত্তর দেয় অনিতা। মাধবী ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। একটানা নিঃশ্বাসের ওঠা পড়া শব্দ আসছে। পাশ ফিরে শুলো অনিতা। চোখ বুঝতেই আবার ভেসে উঠেছে সেই মুখ। রাতবাতির নীলচে আলোয় স্বপ্নে ডুবছিল অনিতা। কাল ষষ্ঠী। অনিতার আজও বেশ রাত হয়ে গেল স্টেশনে আসতে। প্রচুর ধকল গেছে আজ। সকাল থেকে একের পর এক ক্লায়েন্ট ছিল। হাত দুটো মনে হচ্ছে ব্যথায় খুলে পড়বে এবার। তবে ভালোই ইনকাম হয়েছে এবার পুজোয়। কাল নিজের পাড়ায় 2-3 জন পরিচিত কাকিমার বৌদির ফেসিয়াল করানো আছে। তারপর কটা দিন হাত দুটোকে একটু বিশ্রাম দেবে অনিতা। ট্রেন আসতে এখনও কিছুটা সময় আছে। পা চালিয়ে স্টেশনে ঢুকলো অনিতা। পবিত্র অপেক্ষাতেই ছিল একগাল হাসি নিয়ে। দোকানের কর্মচারী ছেলেটাকে কী সব বুঝিয়ে বেরিয়ে এলো অনিতার সাথে। নীরবে পাশে পাশে চলছে। অনিতা আর চোখে দেখছিল পবিত্রকে। এমনই তো চেয়েছিল সে। কেউ একজন তার অপেক্ষাতেও থাকবে, তার যন্ত্রণাগুলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করবে, এমনটাই তো বরাবর স্বপ্ন ছিল তার। স্বপ্নটা এভাবে সত্যি হয়ে গেল। বুকটা জুড়িয়ে যাচ্ছিল অনিতার। পবিত্রকে চুপ দেখে অনিতাই নীরবতা ভাঙল আজ। কি হলো, এত চুপচাপ যে? অন্যদিন তো মুখ দিয়ে খই ফোটে। তুমি যদি রাগ না করো তো বলি। পবিত্র কাঁচুমাচু মুখে হাসছে। করব না রাগ, বলো। পুজোর মধ্যে একদিন দেখা করা যায়? পুজোর মধ্যে? অনিতার স্বরের অস্বস্তিটা বোধহয় বুঝতে পারল পবিত্র। তাড়াতাড়ি বলে উঠল, তোমার অসুবিধা হলে না হয় থাক, পুজোর পরই আবার দেখা হবে। অসুবিধা ঠিক না। তোমায় তো সেদিন বললাম মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আর পুজোর সময় রাস্তায় বেরোনো মানে তো বোঝোই, ফেরার কোনো ঠিক থাকে না। আরে আরে, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি বুঝি তোমার সমস্যাটা। অনিতার ঠোঁটে এবার একচিলটে হাসি রেখা দেখা দেয়। পবিত্র যেন কিছুটা ভরসা পেয়েই এবার বলে, তোমার দায়িত্বর কিছুটা ভাগ আমায় দেবে অনিতা? দেখো, খুব একটা খারাপ সঙ্গী আমি হব না। অনিতা কি বলবে বুঝে পায় না। এই প্রস্তাব আসবে সে জানতো ঠিকই, কিন্তু এই পরিস্থিতিতে কি বলতে হয় তা সত্যিই তার জানা নেই। অনিতাকে চুপ করে থাকতে দেখে পবিত্র আবার বলে, তোমায় আমি জোর করছি না, শুধু অনুরোধ করছি, একবার অন্তত ভেবে দেখো। ট্রেন এসে গেছে। পঞ্চমী রাতের ভিড় এখন উপচে পড়ছে স্টেশনে। অনিতা মৃদু হাসল পবিত্রর দিকে তাকিয়ে। আমায় একবার মায়ের সাথে কথা বলতে হবে। পবিত্র চোখে হাজার আলোর রোশনাই। অনিতা চোখ নামিয়ে নিল লজ্জায়। ট্রেনে আজ খুব ভিড়। শহরতলির প্রচুর মানুষ কলকাতায় পুজো দেখে ফিরছে। উগ্র পারফিউম, ঘাম, কিসমিস ঝগড়া আর হকারদের ছোলা সিদ্ধর গন্ধে মহিলা কামরা ভরপুর। অনিতার পাশে একজন মোটাসোটা মহিলা তাকে প্রায় জানালার ধারে চিপে ফেলেছে। অন্যদিন হলে অনিতা হয়তো কিছু বলেই বসত, কিন্তু আজ দিনটা এতই সুন্দর, কোনো কিছুই যেন অনিতার উপর প্রভাব ফেলতে পারছিল না। আজ মন প্রাণ জুড়ে শুধু একটাই নাম, পবিত্র। জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে চোখ বুজে ফেলল অনিতা। কোথা থেকে যেন সানাইয়ের সুর ভেসে আসছে। হ্যাঁ, এবার অনিতা স্পষ্ট দেখতে পাচ্ছে নিজেকে। পরনে লাল বেনারসি, কপাল জুড়ে কলকা, মাথায় শোলার মুকুট। ওই তো পবিত্র কুনকে দিয়ে সিঁথিটা রাঙিয়ে দিচ্ছে তার। বাড়িতে ঢোকার আগে আজ একবার বাজার হয়ে এলো অনিতা।
বাজার প্রায় বন্ধের মুখে হলেও ভালো একটু কাতলা পেয়ে গেল। 400 মতো মাছ আর সামান্য সবজি নিয়ে এলো সে। গোটা সপ্তাহটা প্রচুর কাজের চাপ থাকায় শুধু ডাল আর এটা সেটা সেদ্ধ দিয়ে কাজ চালিয়েছে। আজ বাড়ি গিয়ে চট করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল দেবে মাকে। খুব খুশি হবে মা। মায়ের হাসি মুখটা মনে আসতেই অনিতার মনটাও যেন দ্বিগুণ ভালো হয়ে গেল। খুশিটাকে সঙ্গী করে বাড়ি ফিরছিল অনিতা। গলির মুখে একটা ছোটোখাটো জটলা দেখে আপনা থেকেই গতি স্লোথ হয়ে গেল তার। কি হলো রে বাবা, মনে মনে বলে উঠল সে। অনিতাকে দেখে জটলাটাই এবার গুঞ্জন শুরু হয়েছে। এই তো এসে গেছে নিতু। কি হয়েছে? অজানা আশঙ্কায় গলা কেঁপে গেল অনিতার। রুনু পিসি ছুটে এসেছে অনিতাকে দেখে। সর্বনাশ হয়ে গেছে রে নিতু। কতবার তোকে ফোন করার চেষ্টা করলাম, বারবার বন্ধ বলছিল। এদিকে তোর মা তো। কি হয়েছে মায়ের? রুনু পিসি আবারও ভূমিকা করার আগেই উজানদা এগিয়ে এসেছে। উজান এই পাড়াতেই থাকে। রাজনীতির লোকেদের সাথে ওঠা বসা করার সূত্রে বেশ মাতব্বর গোছের হাবভাব। কোনো রকম ভনিতা না করেই সে বলল, কাকিমার মনে হয় স্ট্রোকের মতো হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। তুই আমার সঙ্গে আয়, আমিও যাব হসপিটাল। অনিতা বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত কি নয়। এই মুহূর্তে এই মানুষগুলোর উপর ভরসা করা ছাড়া তার কাছে আর তো কোনো উপায় নেই। দিদিকে খবর দিলেও এত রাতে দিদিকে নিয়ে শ্যামলদা আসবে কি না ভাবনার মাঝেই ঘরে এসে ব্যাগগুলো নামালো অনিতা। আলমারি থেকে কাচিয়ে কুচিয়ে যা কিছু টাকা পয়সা ছিল সঙ্গে নিয়ে উজানের সাথে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হাসপাতালে পৌঁছে দেখল ইমার্জেন্সির সামনে প্রবীর কাকু দাঁড়িয়ে, সঙ্গে ক্লাবের আরও 2-3 জন ছেলে। সবাই মোটামুটি মুখ চেনা হলেও কারোর সাথেই কোনোদিন বাক্যালাপ হয়নি অনিতার। অনিতাকে দেখেই এগিয়ে এলো প্রবীর। ডাক্তারবাবু দেখছে বৌদিকে, চিন্তা করিস না, সময় মতো আনা হয়েছে বলে বেঁচে গেল এ যাত্রা। সঙ্গে ছেলেগুলোর দিকে তাকিয়ে হাত তুলল প্রবীর কাকু। এই, ওকে একটু নিয়ে যা তো বৌদির কাছে। মাধবী এ যাত্রা রক্ষা পেলেও শরীরের ডান দিক প্রায় অকেজো, রক্ত জমাট বেঁধে আছে মস্তিষ্কে। অপারেশনের ধাক্কা তার দুর্বল শরীর নিতে পারবে না, তাই ওষুধই এখন ভরসা। ডাক্তারবাবু খুব একটা আশার কথা যদিও শোনায়নি, তবু মা বাড়িতে ফেরাই অনিতা খুশি, খুব খুশি। যেমনভাবেই থাকুক, মা আছে তো। এছাড়া অনিতার আর আছেটাই বাকি। উজানদার সাহায্যে হাসপাতালে যেমন খরচ হয়নি অনিতার, তবে মা হাসপাতাল থেকে ফেরার পর ওষুধপত্রের জোগাড়ে হিমশিম খাচ্ছে সে। দিদি মাঝে 3 দিন থেকে গেছে। বিপদের সময় এটাই তার কাছে অনেক বড় পাওনা। শ্যামলদার নজর এড়িয়ে দিদি টাকাও দিতে চেয়েছিল, অনিতা নেয়নি। একরকম জোর করেই মায়ের ওষুধ হরলিক্স কিনে দিয়ে গেছে দিদি। কলকাতার দিকের কাজগুলো ছেড়ে দিয়েছে অনিতা। মাকে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা এখন আর বাইরে কাটানো সম্ভব নয় তার পক্ষে। এর মধ্যে বেশ কয়েকবার পবিত্র ফোন করেছিল, হয়তো অনিতাকে অনেকদিন দেখতে না পেয়েই। ফোন ধরেনি অনিতা, কী বা বলবে ফোন ধরে। অনেক ভেবেচিন্তে সিম কার্ডটাও বদলে ফেলেছে সে। কথা বললে যদি নিজেকে সামলাতে না পারে, সেজন্যই কি? আবেগের কাছে যদি যুক্তি বুদ্ধি খাটো হয়ে যায়, যদি ভালোবাসার কাছে কর্তব্য হেরে যায়, না, এই ভালোবাসা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাওয়া ভালো। পবিত্র সব জানলে হয়তো মায়ের দায়িত্ব নিতে চাইবে, কিন্তু অনিতা কেন সে দায়িত্ব তাকে দেবে? মায়ের অসহায় মুখটার দিকে তাকিয়ে সে নিজেই তো মনের সমস্ত দরজা নিজে হাতে বন্ধ করে দিয়েছে। তবু কেন এই দোলাচল? মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে পার্লারের কাজ খুঁজতে লাগলো অনিতা। তার হাতের গুণে ভালো পার্লারে কাজ পেতেও খুব একটা দেরি হলো না। পয়সা করিও ভালোই দিচ্ছে এরা, সাথে 2-4 জন নিজস্ব ক্লায়েন্টও আছে অনিতার। সব মিলিয়ে মাসের শেষে হাতে কিছু থেকেও যায়। তফাৎ শুধু একটাই, এতদিন নিজের মতো করে কাজ করতে পারত, এখন লোকের বকাঝকা খেয়ে কাজ। ধীরে ধীরে পার্লারের অত্যাধুনিক যন্ত্রপাতিতে অভ্যস্ত হচ্ছে অনিতা। 10 মেয়ে মিলে একসাথে কাজ করতে করতে বেশ একটা পরিবারের মতো হয়ে গেছে তারা। কখন যে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে বুঝে ওঠার আগেই দিনটা যেন হুশ করে কেটে যায়। মায়ের দেখাশোনার সুবিধার জন্য পার্লারের কাছেই একটা 1 কামরার ঘর দেখে উঠে এসেছে অনিতা। এক বান্ধবী সস্তায় জুটিয়ে দিয়েছে ঘরখানা। দিনের মধ্যে বার দিয়ে গিয়ে দেখে আসে মাকে, বাকি সময়টা সেই বান্ধবীর পরিবারই ভরসা। সারাদিন কাজকর্ম নিয়ে নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখে অনিতা। তবু একটু একা হলেই স্মৃতিগুলো এসে বুকে আঁচড় বসায়। গভীর রাতে স্বপ্নে মাঝে মাঝে পবিত্রও এসে হানা দেয়। আঙুল তুলে বলে, বিশ্বাসঘাতক তুমি।
ঘুমের ঘোরে ছটফট করে ওঠে অনিতা। পাশে তার মা কী বোঝে কে জানে, তবু সচল হাতখানা দিয়ে অনিতাকে ছোঁয়ার চেষ্টা করে। মায়ের ছোঁয়ায় চোখ ভিজে যায় অনিতার। পাশ ফিরে জড়িয়ে ধরে মাকে। গোঙানির মতো করে বলে ওঠে, আমায় ছেড়ে কোথাও যেও না মা। 5 বছর কেটে গেছে, মা আর নেই। দিদির সাথে দরকার ছাড়া যোগাযোগ আর হয় না অনিতার। আজ আর তার ভালো মন্দ নিয়ে ভাবারও কেউ নেই। পার্লারে অনিতার খুব নামডাক। ব্রাইডাল মেকআপে তার জুড়ি মেলা ভার। দিনের পর দিন কোণে সাজিয়ে চলে অনিতা। শুধু নিজেরই কোণে সাজা হলো না। লাল বেনারসি, স্মৃতি ভরা সিঁদুর স্বপ্ন হয়েই রয়ে গেল। তার হাতের ছোঁয়ায় যখন সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে বিয়ের কনেরা, অনিতা তা দেখেই তৃপ্ত হয়। আজ অনিতাদের পার্লারে একটি মেয়ে রুবির বউ ভাত-ছিল চিতপুরের কাছে। যথারীতি সে অনিতার কাছে সাজবার জন্য আবদার করেছিল। ভালোবেসে বিয়ে রুবির। তার বায়নায় গাড়ি পাঠিয়ে অনিতাকে আনার ব্যবস্থাও করেছিল নতুন বরটি। রুবিকে সাজানোর পর খেয়ে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেল অনিতার। এত রাতে আর বাস অটো ঝামেলায় না গিয়ে ট্রেন রুটটাই বেছে নিল সে। অনেক দিন পর আজ আবার অনিতা শিয়ালদহ স্টেশনে পা রাখল। স্টেশনে পা পড়তেই স্মৃতিগুলো যেন ভিড় করে এলো। দুরু দুরু বুকে এগোচ্ছিল অনিতা। অজান্তেই চোখ চলে গেল সেই বিশেষ দোকানটার দিকে। এখন আর সেখানে বইয়ের দোকানটা নেই। তার জায়গা দখল করেছে একটা চা, কফি, কোল্ড ড্রিঙ্কসের দোকান। বদলেছে দোকানের মালিকও। কৌতূহলবশত এগিয়ে গেল অনিতা। রাত প্রায় 9টা বেজে গেছে। দোকানে এখন লোকজনের ভিড় কম। খানিকটা ইতস্তত করে জিজ্ঞেস করল, দাদা, এখানে একটা বইয়ের দোকান ছিল না? লোকটা অবাক হয়ে একটু দেখল অনিতাকে, তারপর বলল, পবিত্রদার দোকান তো? সে তো বছর 2 আগে উঠে গেছে। আপনি বুঝি অনেক দিন পরে এলেন এদিকে? হ্যাঁ, মানে। অনিতার উত্তরের অপেক্ষা না করেই বলে যাচ্ছে লোকটা, পবিত্রদার দোকান তো এখন বই পাড়ায়। বিয়ে করে লাখ খুলেছে পবিত্রদার। বিরাট বড় দোকান নিয়েছে এখন। দেশ বিদেশের কত বই। আরও কত কি বলে যাচ্ছে লোকটা। অনিতা শুনতে পেল না, বা হয়তো শুনতে চাইল না। পবিত্র বিয়ে করেছে, ভালো আছে, এটুকুই তো যথেষ্ট তার জন্য। ভালোবাসার মানুষটা দূরে থাকলেও ভালো থাকুক, এটাই তো চেয়েছিল সে। তবু যে কেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ট্রেনের হুইসেলের শব্দে স্টেশনে হুড়হুড়ি শুরু হয়ে গেছে। অনিতাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল কয়েকজন। ভিড় ঠেলে এগোলো অনিতাও। তাকে এখন পাড়ি দিতে হবে অনেক দূর, একাই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।